একজন আন্ডার কভার এজেন্ট ক্রিমিনালকে ধরার মিশনে এসে নিজেই ফেসে যায় আর এক ঝামেলায়। বউ থাকতেও এবার তার জীবনে উড়ে এসে জুড়ে বসে তার এক্স গার্লফ্রেন্ড। এবার তো তাকে নিয়েই টানাটানি বেঁধে যায় এই দুইজনের মধ্যে। চলতে থাকে তুমুল গন্ডগোল। এবার এই এজেন্ট কি করবে? সে কি মিশন সামলাবে নাকি তার সংসার? সেটাই দেখব আজকের গল্পে। মুভির নাম সংক্রান্তি কি বাস্তুনাম। গল্পের শুরুতে আমরা দেখতে পাই আকেলা নামের বিখ্যাত টেকনোবাইটসের সিইও ইন্ডিয়াতে আসে। তার অরিজিন কিন্তু ইন্ডিয়ানি, কিন্তু তার এই কোম্পানি সে ইউএসএতে শুরু করেছে, যেখানে তার কোম্পানি র্যাঙ্কিংয়ে নাম্বার 1। অর্থাৎ সে ইউএসএ থেকে বিশ্বের সামনে তাদের দেশকে অনেক ভালো করে রিপ্রেজেন্ট করছে, যার জন্যই আকেলা হলো ইন্ডিয়ার গর্ব। তো সে দেশে এসেছে দেখে সবাই তার অনেক ভালো করে যত্ন করতে থাকে। আকেলাকে তাদের স্টেটে নেয়ার জন্য সব স্টেটের চিফ মিনিস্টাররা অনেক কম্পিটিশন করতে থাকে। কিন্তু যেহেতু আকেলার হোম টাউন হলো তেলেঙ্গানা, তাই সেই স্টেটের সিএম কেশব আকেলাকে তেলেঙ্গানা ভিজিটের জন্য ইনসিস্ট করে। তাই আকেলা সেখানে যাওয়ার জন্যই রাজি হয়ে যায়। তো এরপরই দেখানো হয় তেলেঙ্গানার সিএম আকেলা আসার আগে সব ধরনের প্রস্তুতি নিতে থাকে। সে আকেলার সেফটির জন্য স্পেশাল অফিসার মীনাক্ষীকে ডিউটিতে রাখে। তো দেখানো হয় কেশব তাদের পার্টি প্রেসিডেন্ট পাতিলের সাথে আকেলাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে আসে। সেখানে এসেই সে প্রেসের কাছে জানায় যে তাদের স্টেটের গর্ব আকেলা আজ এখানে এসেছে। সে অনেক বেশি খুশি। তো সে আরো বলে যে তারা আকেলাকে ইনফ্লুয়েন্স করে তাদের স্টেটে কিছু কোম্পানি ওপেন করার জন্য বলবে, যেটা হলে তাদের স্টেট তো আরো বেশি উন্নতি করবে। তো এরপরই দেখানো হয় যে কেশব মিনার সাথে কথা বলে এবং তাকে খুব ভালো করে বলে যে তারা বাকি স্টেটের সিএমদের সাথে যুদ্ধ করে আকেলাকে এখানে এনেছে, তাই তার সেফটির যেন কোনো ইস্যু না হয়। এটা তার করা অর্ডার, তার দিকে সবসময় খেয়াল রাখতে হবে। মিনাও তখন তাকে চিন্তামুক্ত থাকতে বলে। সে বলে সে তার সর্বোচ্চটা দিয়ে পুরো সিচুয়েশন ঠিক রাখার চেষ্টা করবে, সে যেন কোনো চিন্তা না করে। তো এরপরই কেশব আকেলাকে ওয়েলকাম জানায়। তারপরে আকেলা সেন্ট্রাল অফিসে গিয়ে তার মনের অভিব্যক্তি নিয়ে একটি স্পিচও দেয়। আর এরপর দেখানো হয় তারা আকেলাকে হোটেলে নিয়ে যায়। সেখানে গিয়ে আকেলা সিএম কেশবকে জানাতে থাকে যে সে তার হসপিটালিটি পেয়ে অনেক বেশি খুশি, আর তার হোম টাউনও এখন আগের থেকে আরো বেশি উন্নতি করেছে। তো তারা এসব নিয়ে কথা বলতে থাকে। তখনই অন্যদিকে দেখানো হয় পার্টি প্রেসিডেন্ট পাতিলের কাছে ইউএস থেকে তার মেয়ে জামাইয়ের কল আসে এবং সে তাকে কোনো একটা বিষয় নিয়ে আকেলার সাথে কথা বলতে বলে। মূলত আকেলার কোম্পানির একটি প্রজেক্ট পাওয়ার জন্য পাতিলের জামাই তার সাথে কথা বলতে চাচ্ছিল। তো পাতিল তার সাথে কথা বলা শেষে তার কাছে কেশবকে ডাকে। এরপরই তাকে তার জামাইয়ের কথা জানায় আর বলে যে সেইভাবে ডিরেক্টলি তো আকেলাকে বলতে পারে না, তাই সে তাকে তার ফার্ম হাউসে ইনভাইট করে নিয়ে যাবে এবং সেখানে গিয়েই তার আদর আপ্যায়ন করবে। আর এরই এক সুযোগে তার জামাইয়ের কথা তাকে বলবে। এটা শুনে তখন কেশব বলে যে এটা তো কোনো মতেই সম্ভব না। আকেলা এখানে হাই সিকিউরিটিতে এসেছে, তার কোনো ক্ষতি তারা অ্যাফোর্ড করতে পারবে না। তো এই নিয়ে তাদের মধ্যে কথা চলতে থাকে। তখনই আকেলা উঠে তাদের বলে যে কোনো কি সমস্যা হয়েছে। তখনই পাতিল বলে যে আসলে সে তাকে তার ফার্ম হাউসে দেশি অথেন্টিক খাবার খাওয়াতে চায়, সেজন্য ইনভাইট করতে চাচ্ছে। কিন্তু কেশব বলেছে সে তাকে যেতে দিবে না। এই নিয়েই কথা হচ্ছিল। তখনই আকেলা কেশবকে বলে যে সে ভীষণ ফুডি একটা মানুষ, তার কাছে আরো ফার্ম হাউসে যেতে পারলে ভালো লাগবে। অনেকদিন তো সে ফ্রেশ এয়ারও পায় না, তাই সে সেখানে যেতে চায়। দেখা যায় সে এত যেতে চাইলে আর পাতিলও ইনসিস্ট করতে থাকলে কেশব এবার আকেলাকে যেতে দিতে রাজি হয়ে যায় এবং পাতিলকে বলে যে আকেলার যেন কোনো ক্ষতি না হয়। তো এরপরই দেখানো হয় যে আকেলা পাতিলের ফার্ম হাউসে যায়। সেখানে মিনা এবং অন্যান্য পুলিশ ফোর্সও ছিল, কিন্তু দেখা যায় যে কিছুক্ষণের মধ্যেই সেখানে আকেলার উপর অ্যাটাক হয়ে যায়। মিনা একা তো তাদেরকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু তা তো সম্ভব হয় না। আর গুন্ডাগুলো আকেলাকে কিডন্যাপ করে নিয়ে যায়। তাছাড়া মিনা যে তাদেরকে পুলিশ ভ্যানের মাধ্যমে ফলো করবে তাও করতে পারে না, কারণ কিডন্যাপাররা তাদের গাড়ির সবগুলো টায়ার পাঞ্চার করে রেখে দেয়। তো এরপরে মিনা কি করবে কিছুই বুঝতে পারে না। তারা গিয়ে সিএম কে এই ব্যাপারে জানায়। সিএম কেশব তখনই পাতিলের উপর অনেক বেশি রেগে গিয়েছিল, কারণ সে লাখ মানা করার পরও সে আকেলাকে নিয়ে গেছে, তার কোনো কথাই শুনতে রাজি হয়নি। পাতিল তখন তাকে একটু শান্ত হতে বলে, কিন্তু কেশব তো ভাবে যে আকেলার কিডন্যাপ হওয়ার ব্যাপারে যদি কেউ জানতে পারে তাহলে তো গভর্নমেন্ট তাকে তার পদ থেকেই বাতিল করে দিবে, তার পুরো ক্যারিয়ারটাই শেষ হয়ে যাবে। আর এমনটা হলে তো সে নিজেও শেষ। তখন কেশব হঠাৎই ভাবে যে তারা এই ব্যাপারে বাইরে কাউকে কিচ্ছু জানতে দিবে না।
তাহলেই তো হলো, তাহলে আর কেউ জানবেও না। তারা এই ঘটনা তাদের এই 5 জনের মধ্যেই রাখবে। 1 সপ্তাহ আকেলার এখানে থাকার কথা ছিল। ততদিন তাদের কোনোভাবে মানুষকে এটা বোঝাতে হবে যে আকেলা সেফ আছে। কিন্তু তারা এটা কিভাবে করবে? তখনই মিনা বলে যে তার কাছে একটি প্ল্যান আছে। তারা যদি আকেলার মতো দেখতে কাউকে 1 সপ্তাহের জন্য নিয়ে আসে তাহলেই তো হয়ে যায়। আর এই 1 সপ্তাহের মধ্যেই তাদের আকেলাকে কিডন্যাপারের হাত থেকে ছাড়িয়ে আনতে হবে, তাহলেই আর কোনো ঝামেলা থাকবে না। কিন্তু তারা এটা বুঝতে পারছে না যে কিডন্যাপারদের ডিমান্ড কি। তখনই তাদের কাছে কিডন্যাপারের কল আসে। সে ভিডিও কল করে। তো লোকটি বলে যে তারা যদি আকেলাকে ফেরত চায় তাহলে তার ভাই পাপা পান্ডেকে তাদের সেন্ট্রাল জেল থেকে ছেড়ে দিতে হবে। আর তারা এটা না করলে আকেলা কিন্তু একেবারে শেষ হয়ে যাবে। এরপরই লোকটি কল কেটে দেয়। তখন মিনা সবাইকে জানায় যে লোকটির নাম হলো বিরজু পান্ডে। সে আর তার ভাই পাপা পান্ডে মিলে পান্ডে গ্যাং চালায়। তারা অনেক ধরনের অনৈতিক কাজের সাথেও লিপ্ত। এরকমই কোনো কাজ করতে গিয়ে পাপা পান্ডে পুলিশের কাছে ধরা খায়, আর যার জন্য তারা এখন আকেলার বদলে পাপাকে জেল থেকে ছাড়াতে যাচ্ছে। মিনা তখন আরো একটি গ্যাংয়ের কথা জানায়। সেই গ্যাংয়ের নাম হলো নায়ক গ্যাং। ওটাও বিল্লু নায়ক আর ছোট নায়ক নামে 2 ভাইয়ের গ্যাং। এই গ্যাংয়ের সাথে পান্ডে গ্যাংয়ের ঝামেলা আছে। এর জন্য নায়ক গ্যাং পাপাকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিল। তো এগুলো শোনার পরই কেশব বলে যে তাহলে তারা তাদের সেন্ট্রাল জেলের জেলারকে ডেকে পাপাকে ছেড়ে দিচ্ছে। কিন্তু সেই জেলার অ্যান্টনি তো অনেক বেশি সৎ এবং নিষ্ঠাবান ছিল। তো সে সেখানে আসলে কেশব তাকে বলে যে তারা যদি তাকে একজন ক্রিমিনালকে ছেড়ে দিতে বলে সে কি দিবে? অ্যান্টনি তখন তার মুখের উপর মানা করে দেয়। আর নিজের ইমেজ হারানোর ভয়ে কেশব বলতে থাকে যে সে আসলে তার সততার পরীক্ষা করার জন্যই তাকে এখন ডেকেছিল। তো অ্যান্টনিও এরপর চলে যায়। এখন তো কেশব আরো চিন্তায় পড়ে যায়। তখন তারা মিনার বলা প্ল্যান মতো আকেলার মতো দেখতেই একজনকে খুঁজতে থাকে, কিন্তু কোনো প্রোফাইলের সাথেই তার চেহারা ম্যাচ হচ্ছিল না। ঠিক তখনই তারা টিভি অন করলে সেখানে একজন অটো ড্রাইভারকে দেখতে পায়। তাকে দেখে তার ছবি তুলে নিয়ে মিনা সাথে সাথে তার সাথে আকেলার ম্যাচ করায় এবং দেখা যায় 90% তাদের ম্যাচিং হয়ে যায়। শুধু উইগ আর শেভ করালেই প্রবলেম সলভ। তো কেশব তখন তার লোকেদের এই অটোওয়ালাকে খুঁজে আনতে বলে। তো এরপরই কেশব বলে যে এখন তাদেরকে আকেলাকে কিডন্যাপারের হাত থেকে বাঁচানোর জন্য একজন আন্ডার কভার পুলিশ অফিসার লাগবে, যাকে কিনা একই সাথে অনেক স্ট্রং এবং বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে। তখনই সেখানে থাকা একজন অফিসার বলে যে এমন একজনকে সে চেনে, তার নাম হলো রাজু। সে একই সাথে কুল এবং কোল্ড ব্লাডেড। সে অনেক ব্রুটাল, কিন্তু সে প্রতিটি স্টেপ অনেক বুঝে শুনে নেয়। সে এখন পর্যন্ত প্রায় 100 থেকে 150-র মতো ক্রিমিনালের এনকাউন্টার করেছে, কিন্তু কিছু কিছু কেসে ডিরেক্ট এনকাউন্টার করার জন্য রাজুকে পুলিশ থেকে বের করে দেয়া হয়। আর সে এখন কোথায় আছে তাও কেউ জানে না। এটা শুনে কেশব তো অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়। সে ভাবে যে এখন সে রাজুকে কোথায় পাবে। পাশে থাকা অফিসার তাকে বলে যে রাজুকে পাওয়া গেলেও সে পুলিশের হয়ে কোনো কাজ করতে রাজি হবে না। তখনই মিনা সেখানে আসে আর বলে রাজু তার কথায় রাজি হবে, কারণ রাজু হলো তার এক্স বয়ফ্রেন্ড। তাদের ব্রেকআপ হওয়ার পরই রাজু যখন পুলিশের চাকরি থেকে বরখাস্ত হলো তখন যাওয়ার আগে সে তাকে বলে গিয়েছিল যে সে আজীবন মিনার জন্যই অপেক্ষা করে যাবে। মিনা বাদে কোনো মেয়েই তার জীবনে আসবে না। তাই মিনা বলে যে হয়তো রাজু কোথাও তার আসার জন্য অপেক্ষা করে আছে। সে একবার রাজুকে পেলে তাকে তাদের সাথেই কেসে নিতে পারবে। কিন্তু তখনই আমাদেরকে রাজুকে দেখানো হয় তার এখন 4টা ছেলে মেয়ে এবং সে তাদেরকে রেডি করে তার ওয়াইফ ভাগ্যামের ডান্স পারফরমেন্স দেখতে নিয়ে যাচ্ছে। আমরা তখন ভাগ্যামকে দেখতে পাই। সে একজন ক্লাসিক্যাল ডান্সার। তো সে তার বাবাকে জানায় যে সে রাজু না আসা পর্যন্ত ডান্স করতে যাবে না। তখনই দেখানো হয় যে রাজু সেখানে চলে আসে আর তার পুরো পরিবার মিলে একসাথে চেঞ্জিং রুমে বসে মিল্কশেক খেতে থাকে। তারা বেশ এনজয় করছিল। তখনই রাজু ভাগ্যামকে বলে যে তাকে আজ অনেক সুন্দর লাগছে, একদম ফুলের মতো। তো তাদের ভালোবাসা দেখে তো তার ছেলে জানতে চায় যে তাদের দেখা কিভাবে হয়েছিল। তখনই দেখানো হয় 6 বছর আগের কাহিনী। দেখা যায় একদিকে রাজু সাসপেন্ড হয়ে যায় এবং এইদিকে ভাগ্যাম তার 18 নম্বর পাত্র থেকে রিজেক্ট হয়ে যায়। এতে তার মন অনেক বেশি খারাপ ছিল। তাই সে ট্রেনে উঠে কোথাও চলে যাচ্ছিল। তখনই তারা প্রথমে একে অপরকে দেখে আর এই প্রথম দেখাতেই তো তারা একে অপরকে পছন্দ করে ফেলে। এরপর তারা কথা বলে একে অপরের কষ্টের কথা জানলে বেশ ভালো ফিল করে। আর তখনই সেই একই ট্রেনে থাকা ভাগ্যামের বাবা মা এবং পুরো পরিবারের কাছে রাজু যায় এবং বলে যে সে তার মেয়েকে ভালোবাসে, তাকে বিয়ে করতে চায়, কিন্তু তার কোনো পরিবার নেই, সে অনাথ। ভাগ্যামের বাবা তার সাথে তার মেয়ের বিয়ে দিতে রাজি হয়ে যায়,
কারণ সে মনে করেছিল যে রাজুর সাথে তার মেয়ের বিয়ে হলে তার বড় দুটি মেয়ের মতো সেও তার বাসায় জামাই নিয়ে থাকতে পারবে। কিন্তু রাজু তো তার জন্য বিশাল বড় একটি প্যারা হয়ে গেছে, কারণ সে তাদের বিয়ের এই 6 বছরে 4টা সন্তান নিয়েছে। তার পক্ষে এতগুলো বাচ্চা হ্যান্ডেল করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তো এরপরই দেখানো হয় যে রাজু আর ভাগ্যাম যেন ইন্টিমেট না হতে পারে এবং আবারও একটা বাচ্চা নিতে না পারে। এর জন্য ভাগ্যামের বাবা ললিত তাদের দুজনকেই 2 কর্নারে দিয়ে মাঝখানে সব বাচ্চাগুলোকে শুতে দেয়। এরপর সে আর তার ওয়াইফও তাদেরকে পাহারা দেওয়ার জন্য তাদের পাশে শুয়ে পড়ে। কিন্তু রাজু তো এই বিষয়টা নিয়ে মোটেই খুশি ছিল না। সে ললিতকে বলে যে সেই অন্যায় কাজ কেন করছে, স্বামী স্ত্রীর সবসময় একসাথে থাকা উচিত, ভালো সময় কাটানো উচিত, তা সে তাদের কেন করতে দিচ্ছে না। ললিত তাকে বলে যে তার এত বাচ্চা যে সে আর সহ্য করতে পারছে না। তখনই রাজু বলে যে সে হলো অনাথ মানুষ, তার কোনো পরিবার নেই, তাই সে ভাগ্যামের সাথে অনেক বড় পরিবার গড়তে চেয়েছে। এতে সে ভুল কোথায় করলো? ললিত এই কথা শুনে বলে যে সে এত কিছু জানে না, এই বাড়িতে আর কোনো বাচ্চা নেওয়া হবে না, ব্যাস এটাই শেষ কথা। এই বলেই সে ঘুমিয়ে পড়ে। কিন্তু সে যখন গভীর ঘুমে চলে যায় তখনই তো রাজু চুপি চুপি উঠে ভাগ্যামের কাছে চলে আসে এবং তাকে ঘুম থেকে উঠিয়ে একটি ভাঙা জানালা দিয়ে বাইরে বের হয়, কারণ তার শ্বশুর ললিত তারা যেন বের হতে না পারে এর জন্য সব দরজা জানালা বন্ধ করে রেখেছিল। কিন্তু এই জানালাটা রাজু স্পেশালি পালিয়ে যাওয়ার জন্যই খুলে রেখেছিল। তো তারা তো এরপর বেরিয়ে যায় আর এরপরই পুরো গ্রামে ঘুরে ঘুরে সারা রাত নাচ গান করে। এভাবেই একে অপরের সাথে সময় কাটাতে কাটাতে কখন যে ভোর হয়ে যায় তা তারা নিজেরাও বুঝতে পারে না। তো সকালে তারা সবার ওঠার আগেই বাসায় ফিরে আসে। কিন্তু বাসায় তো তখন গ্রামের মুখ্য সহ সবাই এসেছিল। তারা এসেই ভাগ্যামের বাবার কাছে বিচার দেয় এবং তাকে জানায় যে তার মেয়ে এবং জামাই সারা রাত ধরে তাদের গ্রামের সবার ছাদের উপর উঠেছে আর নৃত্য করে বেরিয়েছে। এখন তাদের কি করা উচিত? তখনই ললিত বলে যে এটা হতে পারে না, সে সারা রাত তার পাশে রাজুকে নিয়ে ঘুমিয়েছে, তাছাড়া বাড়ির সব দরজা জানালাও বন্ধ ছিল। এটা বলেই সে একটি জানালার সাথে হেলান দিয়ে দাঁড়াতে গেলে সাথে সাথে পড়ে যায়, কারণ সেই জানালাটাই ভাঙা ছিল। তো এটা দেখেই তো সে রাজুর উপর চিৎকার করে ওঠে, তাকে বলে যে সে তাকে কি শান্তিতে একটু থাকতেও দিবে না। তো তখন তার বাবাকে বকা হচ্ছে এটা দেখে রাজুর ছেলে বিল্লু সেখানে আসে আর তার নানা সহ সেখানে সবাইকে অনেক অপমান করে। সে এমন অপমান করে যে সবাই তো কান আটকে সেখান থেকে চলে যায়, এমনকি লালিত আর কিছুই বলতে পারে না। এরপরই দেখানো হয় যে কেশব সেই অটোওয়ালাকে নিজের কাছে আনে এবং তাকে খুব ভালোভাবে রেডি করে। আর তখনই দেখা যায় তাকে তো দেখতে একদম সেই আকেলার মতো লাগছে, যার জন্য কেউ বুঝতেই পারে না যে সে আকেলা না। তো এরপরই তারা মিডিয়ার সামনে যায়। সেখানে কেশব আর পাতিল মিলে সবাইকে জানায় যে আকেলার গলা খারাপ হয়ে গেছে, এর জন্য সে যতদিন এখানে আছে ততদিন আর কোনো মিডিয়ার কাছে ইন্টারভিউ দিবে না। তো এরপরই দেখানো হয় মিনা কেশবের কাছে যায় এবং তাকে জানায় যে তারা রাজুর খোঁজ পেয়ে গেছে। তখন আবারও রাজুকে দেখানো হয় সে তার ছেলে বিল্লুকে নিয়ে তার স্কুলে যাচ্ছিল। তখনই ললিত তার কাছে 5 লাখ টাকা দেয় এবং তাকে বলে যে সে যেন পথে টাকাটা তাদের ক্লায়েন্টের কাছে পৌঁছে দেয়। তো এরপরই রাজু আর বিল্লু বেরিয়ে পড়ে। এরপর আমাদেরকে একজন বৃদ্ধ লোককে দেখানো হয়। সে একজনের কাছে যায় কিছু টাকা চাওয়ার জন্য, কারণ সে কোনো একটা বিপদে পড়েছিল। কিন্তু সেই লোকটি তো তাকে টাকা দিতে মানা করে দেয়। বৃদ্ধ লোকটি তখন মন খারাপ করে একা একাই একটা বাস স্ট্যান্ডে বসে থাকে। সেই সময় রাজু সেখান থেকে বিল্লুর স্কুলে যেতে নিলে সে ওই লোকটিকে দেখতে পায় এবং তাকে সে আগে থেকেই চিনত। তো সে লোকটির কাছে যায় এবং বলে যে সে তো তার শিক্ষক। বৃদ্ধ লোকটি তো প্রথমে তাকে চিনতে পারে না, কিন্তু রাজু তার নাম বললে সে তাকে চিনতে পারে। রাজু তার এই শিক্ষককে এত বছর পরও মনে রেখেছে, কারণ ছোটবেলায় যখন রাজু পরীক্ষার হলে চিটিং করছিল তখন তার এই টিচার তাকে চিটিং করতে দেখেও কিছু বলে না। তো রাজু তার পরীক্ষার পরে তার কাছে যায় এবং তার কাছে জানতে চায় যে সে তাকে চিটিং করতে দেখলো কিন্তু আটকালো না কেন। তখন শিক্ষক তাকে বলে যে সে যদি চিটিং করে তাহলে সে লুজার, আর যদি সে নিজে বুঝতে পারে যে সে চিটিং করে এত দূর এসেছে তখন তার নিজেকে মনে হবে জোকার। রাজু তখন তার এই কথা বুঝতে পারে না, কিন্তু এরপর যখন রেজাল্ট দেয়া হয় এবং রাজু ফার্স্ট হয় তখন তার মনে কোনো হ্যাপিনেস কাজ করে না। তার নিজেকে জোকার ফিল হতে থাকে, কারণ তার বদলে অন্য কেউ চিটিং করে পাশ করলে সে তার উপর হাসতো। তো তখনই সে টিচারের বলা কথা বুঝতে পারে
আর সাথে সাথে তার কাছে যায় এবং তাকে জড়িয়ে ধরে বলে যে সে আর কখনো চিটিং করবে না, সে এখন থেকে নিজের যোগ্যতায় হিরোর মতো জীবন গড়বে। তো এখন এসে রাজু তার শিক্ষককে বলে যে সে হিরো হয়েছিল, পুলিশের চাকরিও করত, সে অন্যায়ের বিরুদ্ধে সবসময় লড়ত, কিন্তু তার কাজে বারবার হস্তক্ষেপ করায় এবং থানায় অনেক ঘুষখোর পুলিশ অফিসারের সংখ্যা বেড়ে যাওয়ায় সে আর কাজে থাকতে পারেনি। তখনই স্যার তাকে বলে যে তার এখন রাজুকে দেখে অনেক গর্ববোধ হচ্ছে যে সে এত বড় হয়েছে। তাছাড়া রাজু তাকে এটাও জানায় যে সে স্যারের সারনেম মিলিয়ে তার নাম দিয়েছে। এটা শুনে তো তার স্যার আরো বেশি খুশি হয়ে যায়। এটা তো একজন টিচারের জন্য অনেক বড় পাওয়া। যাক, তো এরপরই দেখা যায় বাস আসলে স্যার ওখান থেকে চলে যাচ্ছিল। যাওয়ার আগে সে রাজুকে কিছু বলার কথা ভাবে, কিন্তু আবারও কিছু না বলে বাসে গিয়ে ওঠে। তবে রাজু তখন বুঝতে পারে যে তার স্যার হয়তো কোনো সমস্যায় আছে। এর জন্য সে তার শ্বশুরের দেওয়া সেই 5 লাখ টাকা একটি কলার থলের মধ্যে রেখে স্যারের কাছে দিয়ে দেয়। স্যার তো তখন বুঝতেও পারে না, তো স্যারের হেল্প তো হয়ে গেল, কিন্তু এখন রাজু ভাবে যে সে তার শ্বশুর লালিতকে কি জবাব দিবে। বিল্লু তখন তাকে চিন্তা করতে মানা করে আর বলে যে সে সব সামলে নিবে, আর যেই কথা সেই কাজ। সে তার নানা অর্থাৎ লালিতকে গিয়ে বলে যে টাকা তার স্কুল ব্যাগের মধ্যে ছিল, আর তার স্কুল ব্যাগের একটা অংশ ছেঁড়া ছিল যেখান থেকে টাকা পড়ে গেছে। লালিত তখন বলে যে এইটুকু ছেঁড়া থেকে কিভাবে এতগুলো টাকা পড়ে গেল, তার তো মনে হয় যে এই রাজু কোথাও টাকা সরিয়েছে। সে এটা বললে বিল্লু তো তার দিকে বেশ রাগ নিয়ে তাকায়। তখনই আবার লালিত ভয়ে চুপ হয়ে যায়, কারণ বিল্লু মুখ খুললে তো সে শেষ। এরপরই দেখানো হয় মিনা তার সাথে আরেকজন পুলিশ অফিসারকে সাথে নিয়ে রাজুদের গ্রামে আসে। সেখানে এসেই সে বিল্লুকে রাস্তায় পায় এবং তার কাছে রাজুর বাসা কোনটা সেটা জানতে চায়। বিল্লু বলে যে সে রাজুকে খুঁজছে, রাজু তো তার বাবা। এটা শুনে তো মিনা অনেক বেশি অবাক হয়। তো এরপরই তারা বিল্লুকে সাথে নিয়ে রাজুর কাছে আসে, কিন্তু অন্যদিকে দেখানো হয় ভাগ্যামের মেঝো বোনের স্বামী যখন একটি মেয়েকে হাই লিখে মেসেজ দেয়, সেটা নিয়ে রাজু বেশ বড় ঝামেলা করার চেষ্টা করে। সে বলে যে এভাবে কেন সে মেয়েদেরকে হাই পাঠাবে, তার মনে নিশ্চয়ই খারাপ কোনো উদ্দেশ্য আছে। তখন এটা শুনে তো ভাগ্যামের মেঝো বোন অনেক কাঁদতে থাকে। তখনই তার জামাই রাজুকে বলে যে তার সিম্পল হাই মেসেজের জন্য রাজু তাদের মধ্যে এত বড় ঝামেলা লাগালো। সে শুধু একবার রাজুর কিছু পেয়ে নিক, তারপর রাজু দেখবে যে প্রতিশোধ কিভাবে নিতে হয়। তখন তো রাজু খুব দাপটের সাথে বলতে থাকে যে তার কোনো পাস্ট নেই বা সে ধরা পড়ার মতো কোনো কাজও করেনি। তার জীবন হলো খোলা বইয়ের মতো, যা সম্পর্কে তার বউ ভাগ্যাম সবকিছু জানে। তার জীবনের প্রথম আর শেষ ভালোবাসা হলো ভাগ্যাম। তো সে এটা বললে ঠিক তখনই সেখানে মিনার এন্ট্রি হয়। মিনাকে দেখেই তো রাজু সেখানে শক খেয়ে বসে পড়ে। সে তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। তো মিনা এসে সবাইকে জানিয়ে দেয় যে সে হলো রাজুর এক্স গার্লফ্রেন্ড। এটা শুনে তো ভাগ্যাম হতভম্ব হয়ে যায়, কারণ এই ব্যাপারে সে তো কখনোই জানতো না। তো এরপর আমাদের কিছুক্ষণ পরের দৃশ্য দেখানো হয়। মিনা তাদের বাসার মধ্যে আসে। তখন সবাই মিলে রাজুকে কথা শোনাতে থাকে যে রাজু তো খুব বড় বড় কথা বলল, এখন কি হলো, তার অতীত তো তাদের সামনে চলে আসলো। তো তখনই ভাগ্যাম উঠে সবাইকে চুপ করতে বলে আর বলে যে তারা এই সুযোগে তার স্বামীকে এত কথা শোনাতে পারে না। সে তার স্বামীকে খুব ভালো করে চেনে। সে কেন তার থেকে তার অতীতের এই কথা লুকিয়েছে তা সে জানে না, কিন্তু রাজু শুধু তাকেই ভালোবাসে। এটা বলেই সে রাজুর কাছে যায় এবং তাকে বলে যে সে যেন এখন তাকে তার অতীতের সব কথা জানায়, তাহলে রাজুকে কেউ কিছু বলতে আসলে সে তার প্রতিবাদ করতে পারবে। তো রাজু তখন বলে যে সে তাকে সবটা জানাবে। রাজু জানায় যে সে পুলিশ হওয়ার অনেক বছর পর একবার নতুন পুলিশদের ট্রেন করার জন্য গিয়েছিল। সেখানে ছিল মিনা। মিনা রাজুকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল, এর জন্য সবসময় রাজুর পেছন পেছন ঘুরতে থাকতো। তখন রাজুও তাকে নোটিস করে এবং এভাবে ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হয়ে যায়। একদিন রাজু মিনাকে জানায় যে সে তার থেকে বয়সে অনেক বড়, তাদের এজ গ্যাপ অনেক বেশি। এটা শুনে মিনা বলে যে তার এতে কিছুই যায় আসে না, তার বাবা মায়েরও এজ গ্যাপ অনেক, কিন্তু তারা তো খুব ভালোভাবে সংসার করছে। তো এরপরই তাদের মধ্যে সম্পর্ক আরো গাঢ় হয়। তো রাজুকে যেদিন সাসপেন্ড করা হয় তখন রাজু ঠিক করে যে সে পুলিশের জব ছেড়ে দিবে, আর এই ব্যাপারে সে মিনাকেও বলে যে বাকি পুলিশ অফিসাররা তাদের মতো ইমানদার পুলিশ অফিসারদের ঠিক করে কোনো কেসই ইনভেস্টিগেট করতে দিবে না, তাই তারা দুজনই জব ছেড়ে দিয়ে অন্য কোথাও গিয়ে বিয়ে করে নিবে আর সেখানেই সেটেল হয়ে যাবে। তখনই মিনা বলে যে সে অনেক যুদ্ধ করে ফ্যামিলির এগেনস্টে গিয়ে পুলিশে এসেছে, এখন তাকে পোস্টিংও দেওয়া হবে। আর রাজু বলছে জব ছেড়ে দিতে, আর রাজুর সাথে অন্যায় হয়েছে বলে কি
মিনার সাথেও একই কাজ হবে নাকি? তো তার এই কথা শুনে তো রাজু বলে যে এমন করলে তো তাদের মধ্যে আর কোনো সম্পর্কই থাকছে না। তখনই মিনা রেগেমেগে বলে যে আচ্ছা তাহলে ব্রেকআপ। এখন রাজু তার পথে আর মিনা তার পথে। তো তখনই যাওয়ার সময় রাজু বলেছিল যে সে সবসময় মিনাকেই ভালোবেসে যাবে এবং আজীবন তার জন্য অপেক্ষা করবে। কিন্তু রাজু তো তার 3 মাসের মধ্যেই ভাগ্যামকে ভালোবেসে ফেলে আর বিয়েও করে নেয় এবং তার তো এখন 4টা বাচ্চাও আছে। এগুলো দেখে মিনা তো তার চোখকেই বিশ্বাস করতে পারছিল না। কিন্তু এটাই তো রিয়েলিটি, কি আর করার। তো তখনই মিনা এগুলো বাদ দিয়ে কাজের কথায় আসে। সে রাজুকে বলে যে সে এখানে তার সাথে সম্পর্ক কন্টিনিউ করতে এমনিতেও আসেনি, সে এসেছে তাদের স্পেশাল কেসের জন্য রাজুকে নিয়ে যেতে। তাকে শুধু 4 দিন তাদের সাথে থাকতে হবে এবং এই কেসটি সলভ হওয়া তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো তার কথা শুনে রাজু তো আর ফেলতে পারে না। সে তখন মিনাকে বলে যে সে তার সাথে যাবে আর তার ওয়াইফ ভাগ্যামও অনেক বেশি সাপোর্টিভ, সে তাকে অনায়াসে যেতে দিবে, তাই এই নিয়ে কোনো সমস্যা নেই। এটা বলেই তো সে ভাগ্যামের কাছে আসে, কিন্তু এখানে এসেই তো সে তার অন্য রূপ দেখে। ভাগ্যাম রাজুকে বলে যে সে তাকে ভালো ভালো কথা বলে তার মধ্য থেকে সব কথা বের করেছে। তাদের প্রেম এত গাঢ় ছিল জেনে সে কখনো তাকে মিনার সাথে যেতে দিবে না। মিনা তখন তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে তো তার কথায় রাজিই হয় না। তখন তারা সিএমকে ভিডিও কল করে ভাগ্যামের সাথে কথা বলিয়ে দেয়। সিএম কেশব ভাগ্যামের কাছে অনেক বেশি রিকোয়েস্ট করে, কারণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কেস। সে তো তার পা ধরার কথাও বলে। তখনই ভাগ্যাম বলে যে সে রাজুকে যেতে দিবে এক শর্তে, তার সাথে সেও যাবে। তো তখনই মিনা রাজুকে পাশে ডেকে বলে যে তারা এটা করতে পারবে না, কারণ এতে ভাগ্যামের লাইফেরও রিস্ক থাকবে, এটা তারা করতে পারে না। তাই রাজু এসে ভাগ্যামকে বোঝানোর চেষ্টা করে যে তার সেখানে যাওয়া ঠিক হবে না, কিন্তু সে তো তার কোনো কথাই শোনে না। এরপর না পারতে মিনাকে তার শর্ত রাখতেই হয় এবং তারা রাজু, ভাগ্যাম এবং তার ছেলে বিল্লুকে তাদের সাথে করে নিয়ে আসে। বুঝুন, একটা মিশনে এখন বউ বাচ্চাকে সাথে নিয়ে যেতে হচ্ছে। তো এরপরই তারা সিএম এর সাথে দেখা করলে সিএম রাজুকে কেসটি ভালো করে বুঝিয়ে বলে আর বলে যে তাদের রাজুর মতো একজনকে প্রয়োজন, সেই তাদেরকে এই কেসটি সলভ করে দিতে পারবে। তখনই রাজু বলে যে সে তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে, সে যেন তার উপর বিশ্বাস রাখে। এটা বলেই সে সিএমকে স্যালুট করতে গেলে দেখে যে তার কোমর মচকে গেছে। এরপরই সে অন্যদিকে তাকাতে গেলে তার ঘাড়ও মচকে যায়। এভাবে সে এক জায়গায় স্টাক হয়ে দাঁড়িয়ে থাকলে সিএম তার চেকআপের জন্য তার ফ্যামিলি ডাক্তারকে ডাকে। সে কিছু মুহূর্তের মধ্যেই রাজুর বিভিন্ন টেস্ট করে তাদেরকে জানায় যে রাজুর বিভিন্ন জায়গায় ফ্র্যাকচার আছে এবং তার স্ট্রেংথের অবস্থা আরো বেশি খারাপ। তো এগুলো শুনে তো সিএম অনেক বেশি ঘাবড়ে যায়। সে ভাবে যে রাজুকে দিয়ে আদৌ তাদের কাজ হবে কি। তখনই রাজু বলে যে তার বুদ্ধি তো তার সাথেই আছে, তাই না? তাদের চিন্তার কোনো কারণ নেই। প্রথমে তাদেরকে যেটা করতে হবে তা হলো পাপাকে জেল থেকে বের করতে হবে। সিএম এটা শুনে তাকে জানায় যে জেলার অ্যান্টনি তাদের সাথে কোঅপারেট করছে না। তো রাজু বলতে থাকে যে সে এমন প্ল্যান করবে যাতে তারা পাপাকে বের করে আনতে পারবে, কিন্তু এর জন্য তার জেলের মধ্যে থাকা কয়েকজন কয়েদির হেল্প লাগবে। মিনা তাকে সেই ব্যবস্থা করে দিলে তারা সেই কয়েদিকে দিয়ে পাপাকে অনেক মার খাওয়ায়। তখনই সেখানে অ্যান্টনি চলে আসে আর তাদেরকে থামায় এবং পাপার অবস্থা দেখে বলে যে তাকে তো হাসপাতালে নিয়ে যেতে হবে। তো হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অ্যান্টনি ভাবতে থাকে যে হঠাৎই পাপার উপর অ্যাটাক কেন হলো। যখন সে শোনে যে এটা জেলের মধ্যে থাকা একটি গ্যাং করেছে, তখন সে বুঝে যায় যে তারা যেই হাসপাতালে যাচ্ছে সেখানে আজ পাপাকে কিডন্যাপ করার কাজ করা হতে পারে। তো এ ব্যাপারে রাজুও জানতো। সে জানতো যে অ্যান্টনির মতো চালাক লোক এটা বুঝতে পেরে যাবে যে পাপাকে কিডন্যাপিং এর প্ল্যানিং চলছে, কিন্তু অ্যান্টনির অনেক ইগো থাকায় সে সেই হাসপাতাল চেঞ্জ করবে না। আর ঠিকই অ্যান্টনিকে দেখানো হয় তার সাথে থাকা পুলিশ তাকে হাসপাতাল চেঞ্জ করার কথা বললে অ্যান্টনি বলে যে সে হাসপাতাল চেঞ্জ করবে না, কারণ সে হলো বাঘ। বাঘ কখনো যুদ্ধের জন্য ভয় পায় না। সে এখন সেই হাসপাতালে গিয়ে কিডন্যাপারদের ধরে ফেলবে, তাদের প্ল্যান বাস্তবায়ন করতে দিবে না। তো এরপরই তারা সেই হাসপাতালে পৌঁছায়। সেখানে তখন একজন আসল ডাক্তার এবং ডাক্তারের সাজে রাজু, ভাগ্যাম আর মিনা ছিল। অ্যান্টনি তো সেখানে গিয়ে তাদেরকে বলতে থাকে তারা যেন পাপার ঠিক করে চিকিৎসা করে। এই বলেই সে রুমের বাইরে যায়
পাহারা দেওয়ার জন্য। আর তখনই রাজুর নেতৃত্বে সেখানে থাকা সবাই জিনিসপত্র এদিক ওদিক করতে থাকে। এই করার মাঝে রাজু পাপাকে জানিয়ে দেয় যে তারা তাকে এখান থেকে নিয়ে যেতে এসেছে, তাই সে যেন তাদের সাথে কোঅপারেট করে। পাপাও তখন কোঅপারেট করতে রাজি হয়ে যায়। এরপরই দেখানো হয় যে তারা সেখানে জিনিসপত্র উল্টো পাল্টা করে ফেলে এবং হাওয়াতে গুলি ছুটতে থাকে। তখনই বাইরে থেকে অ্যান্টনি এবং অন্য পুলিশ গুলি আর ঝামেলার আওয়াজ শুনে দ্রুত দরজা ভেঙে সেখানে ঢোকে। তখনই রাজু তাদের বলে যেখানে কিডন্যাপাররা এসেছিল, কিন্তু হঠাৎ করেই তারা অ্যান্টনির আওয়াজ শুনে জানালা দিয়ে পালিয়ে গেছে। তাদের এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। আর বের হওয়ার আগে অ্যান্টনি যেন মাইকে অ্যানাউন্স করে সবাইকে হাসপাতালে হওয়া অ্যাটাকের কথা জানিয়ে দেয়, যাতে তারা সবাই সেফ প্লেসে থাকতে পারে। তো অ্যান্টনিও রাজুর কথা মতো এটাই করে। তখন সবাই সেফটির জন্য একটি রুমে ঢুকে তা লক করে নেয়। আর এরপরই তারা পুলিশ টিমের সাথে ধীরে ধীরে মেইন গেটের দিকে এগোতে থাকে। তখন রাজু আবারও তাদের লোককে হাওয়াতে গুলি করতে বলে। গুলির আওয়াজ শুনেই তো অ্যান্টনি তাদের টিমকে নিয়ে সেই দিকে যেতে শুরু করে। তার আগে রাজু তাকে বলে যে তার মনে হয় সবার একসাথে এগোনো ঠিক হবে না, তারা এই রুমে লুকিয়ে থাকুক আর অ্যান্টনি এবং অন্যান্য পুলিশেরা কিডন্যাপারদের ধরতে যাক। তো অ্যান্টনি তো তার সব কথা শুনতে থাকে, কারণ রাজু তো তাকে আগেই ইমপ্রেস করেছে এটা বলে যে অ্যান্টনির বাঘের মতো আওয়াজ শুনে কিডন্যাপার পালিয়ে গেছে। তো রাজুরা পাপাকে নিয়ে সেই রুমে যায়। এবার এদিকে অ্যান্টনি আগে এগোতে থাকে, কিন্তু তারা দেখে যে তারা এতক্ষণ যে কিডন্যাপারের আওয়াজ শুনতে পাচ্ছিল তা একটি রেকর্ডেড অডিও ছিল। এটা দেখেই তো অ্যান্টনি রাজুদের সেই রুমে আসে আর এখানে এসে দেখে যে সেখানে থাকা ইমার্জেন্সি গেট দিয়ে তারা সবাই বেরিয়ে গেছে। অ্যান্টনি তো সেখানে বোকা সেজে যায়। তখনই সে এটা বলে কাঁদতে থাকে যে তার মতো চালাক অফিসারকে কিডন্যাপার বোকা বানালো। তো এরপরই দেখানো হয় রাজুরা পাপাকে দূরে পাহাড়ের উপরে একটি জায়গায় নিয়ে আসে আর তার সাথে তার ভাই বিজুর কথা বলিয়ে দেয়। তো তারা বলে যে বিজু তাদেরকে লোকেশন পাঠাক, এরপর তারা সেই লোকেশনে পাপাকে পৌঁছে দিবে এবং সেখান থেকেই তাদের আকেলাকে নিয়ে নিবে। তো বিজু যতক্ষণে লোকেশন পাঠায় ততক্ষণে তারা এই নিয়ে ডিসকাস করতে থাকে যে এরপর তারা কি করবে আর না করবে। তখনই দেখা যায় ভাগ্যাম তাদের সবার জন্য একটি স্পেশাল খাবার তৈরি করে এবং সবাইকে দিতে থাকে। তখন আবার পাপা রাস্তার উপর গিয়ে দাঁড়িয়েছিল, তার কাছে ভাগ্যাম যায় এবং তাকে তার বানানো খাবারটি নিতে বলে। পাপা তাকে বলে যে তার খেতে ইচ্ছে করছে, কিন্তু সে খেতে পারবে না কারণ তার পেটের অবস্থা ভালো না। কিন্তু ভাগ্যাম তো তার কোনো কথাই শোনে না আর তাকে খাওয়ার জন্য বারবার বলতেই থাকে। মিনা ভাগ্যামকে তখন জোর করতে মানা করে, কিন্তু সে তো তার কোনো কথা না শুনে তার কথাই বলতে থাকে। তো এক পর্যায়ে সে পাপার গায়ে হাত রেখে কথা বলতে গেলে পাপা সেখান থেকে পড়ে যায় আর পাহাড়ের উপর থেকে গিয়ে নিচের রাস্তায় পড়ে। তবে তখনও সে বেঁচে ছিল, কিন্তু সেই সময় একটি বাস আসে আর তাকে একদম নিঃশেষ করে দিয়ে যায়, অর্থাৎ পাপা সেখানেই মারা যায়। এটা দেখে তো সেখানে থাকা সবাই অনেক বেশি ঘাবড়ে যায়। তারা কেউ ভাগ্যামের উপর চিল্লাতেও পারে না আর এখন কি করবে তাও বুঝতে পারে না। তখন এত বড় একটি কাজ করে ভাগ্যাম তো হাসতে থাকে। মিনা তখন নিজেকে আর চুপ রাখতে পারে না। সে ভাগ্যামকে বলে যে সে তার মতো স্টুপিড আর ক্রেজি মহিলা এর আগে কখনো দেখেনি। তো এবার তো তাদের দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। তারা যখন ঝগড়া করতে থাকে তখনই সিএম তাদেরকে কল করে আর বলে যে সে জানতে পেরেছে যে পাপা মারা গেছে, কিন্তু সে যে কোনো ভাবে আকেলাকে ফেরত চায়, নাহলে তারা অনেক বিপদে পড়ে যাবে। তাই তারা যেন এখন পুলিশ আসার অপেক্ষা করে বসে না থেকে সে একটি গাড়ি পাঠাচ্ছে, তাতে করে কোনো সেফ লোকেশনে চলে যায়। এরপরই তারা গাড়িতে করে যেতে যেতে পথে একটি জায়গায় থামে। সেখানে গিয়ে তাদের সাথে থাকা ডাক্তার পাপাকে এমন ইনজেকশন দেয় যাতে করে তার বডি 2 দিন পর্যন্ত প্রিজার্ভ করা যাবে। তো সেই ইনজেকশন দেওয়ার পরই বিজু তাদেরকে ভিডিও কল দিতে থাকে। তারা তো পাপাকে চেয়ারের সাথে বেঁধে দেয়। এরপরই সুতোর মাধ্যমে তারা পাপার বডি মুভ করিয়ে বিজুকে দেখায়। অন্যদিকে তখন দেখানো হয় যে অ্যান্টনি তার সাথে পুলিশ নিয়ে রাজুদেরকে ফলো করতে থাকে। তারা ফলো করতে করতে তাদের ওই অ্যাম্বুলেন্সের কাছে চলে আসে, কিন্তু দেখতে পায় সেখানে তো কেউ নেই। তাই আর কি করার, তারা সেই রাস্তা ধরে সামনে এগিয়ে যেতে থাকে। সেই সময় রাস্তায় রেস্টের জন্য একটি ধাবাতে নামে। সেই ধাবাতে তখন রাজুরাও ছিল, কিন্তু অ্যান্টনি তাদেরকে দেখে চিনতে পারে না, কারণ আগে তারা মাস্ক পরা ছিল। তবে সেই সময় সেখানে অন্য পুলিশ এসে অ্যান্টনিকে জানায় যে তারা সেদিন হাসপাতালে যারা ছিল তাদের স্কেচ পেয়ে গিয়েছে, কিন্তু নেটওয়ার্ক খারাপ হওয়ার জন্য তারা তা বের করতে পারছে না।
তাই তারা নেটওয়ার্কের জন্য এদিক ওদিক খুঁজতে থাকে। রাজুরা তো বুঝে যায় যে অ্যান্টনিরা ছবি পেয়ে গেলেই তাদের চিনে ফেলবে। এর জন্য তারা পাপাকে তাদের বাবা বানায় এবং বলে যে তাদের বাবা অসুস্থ হয়ে গেছে। এটা বলে তারা তাড়াতাড়ি করে তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। তখনই দেখানো হয় যে সেখানে নায়ক গ্যাংয়েরও কিছু মেম্বার ছিল। তারা তো পাপাকে দেখা মাত্রই চিনে ফেলে। আর তখনই সে বিল্লি নায়ককে কল করে জানিয়ে দেয় যে পাপা ছাড়া পেয়ে গেছে। যাক, তো তারা সেখান থেকে চলে গেলেই অ্যান্টনি আবারও কাঁদতে থাকে আর বলে যে তাকে আবারও বোকা বানানো হলো। এরপরই রাজুরা যেতে থাকে, কিন্তু তাদের পেছনে এখনো সেই নায়ক গ্যাং লেগেই আছে। তারা তাদের থেকে পাপাকে নিয়ে তাকে মেরে ফেলবে, কারণ বিজ্জু পান্ডে ছোট নায়ককে মেরে ফেলেছিল। তাই তারা পাপাকে খুঁজতে থাকে আর তারাই বিজ্জুকে কল করে বলে যে তার ভাই পাপাকে তারা পেয়ে যাবে, এরপর মেরে ফেলবে। এটা শুনেই তো রাজুদের কাছে বিজ্জু তার চাচাতো ভাই পঙ্কজ পান্ডেকে পাঠায়, যাতে করে তারা বিজ্জুর সেখানে আসা পর্যন্ত পাপার খেয়াল রাখতে পারে। তো তাদের সামনেও তো রাজু পাপাকে জিন্দা মানুষ প্রমাণ করতে সক্ষম হয়। তার মুখ থেকে কোনো কথা বের করতে না পারলেও তার হাতে অ্যাটাচ করা দড়ি দিয়ে তার হাত পা সময় মতো নাড়াতে থাকে। কিন্তু এরপরই দেখানো হয় যে সেখানে নায়ক গ্যাংয়ের লোকেরা চলে আসে আর তখন তো তাদের দুই দলের মধ্যে তুমুল মারামারি শুরু হয়ে যায়। সেই সময়ই রাজু আর মিনা মিলে দুই দলেরই লোকেদেরকে সেই ঝামেলার মাঝে মারতে থাকে। এভাবে মারামারি হতে হতে দুই দলই তো একসময় শেষ হয়ে যায়। এরপর বিজ্জু সেখানে আসার আগে রাজু পুরো জিনিসটা এমন ভাবে সাজায় যাতে করে কোনোভাবে তাদের কোনো সমস্যা না হয়। তো সে এবার পাপাকে সবার মাঝখানে রাখে আর তার গায়ে রক্ত মেখে দিয়ে তার হাতের মধ্যে দুজন নায়কের গ্যাংয়ের মৃত লোককে রেখে দেয়। আর যখনই বিজ্জু আসে সে তাকে বলে যে পঙ্কজদের সাথে নায়ক গ্যাংয়ের সংঘর্ষ হয়। সেই সংঘর্ষেই পাপা মারা যায়। তবে সে শেষ মুহূর্ত পর্যন্ত শত্রুদের উপর অ্যাটাক চালিয়ে যায়, কিন্তু শেষ মুহূর্তে তাকেও জীবন হারাতে হলো। এটা শুনেই তো বিজ্জু কাঁদতে থাকে, কিন্তু এইসব যে রাজুর সব বানানো তা তো সে বুঝতে পারে না। এই সুযোগে তখন রাজু তাকে বলে যে পাপার একটি শেষ ইচ্ছা ছিল, আর তা হলো সে আকেলাকে ছেড়ে দিতে চাচ্ছিল। তাই বিজ্জু আকেলাকে ছেড়ে দিলে পাপার আত্মাও একটু শান্তি পেত। বিজ্জু তখনই সেখানে আকেলাকে নিয়ে আসে আর তাকে ছেড়ে দেয়। কিন্তু ঠিক তখনই সেখানে এন্ট্রি নেয় অ্যান্টনি। সে সেখানে আসে আর বিজ্জুকে বলে যে সে যেন এই রাজুর বলা একটা কথাও বিশ্বাস না করে। সে তাকে শুরু থেকে বোকা বানাচ্ছে আর এখন সে বিজ্জুকেও বোকা বানাচ্ছে। আর এর প্রমাণ হিসেবে সে একটি ভিডিও দেখায় যেখানে দেখা যাচ্ছিল যে রাজু পাপার গায়ে রক্ত মাখাচ্ছে। বিজ্জু তো এটা দেখেই রাজুর উপর অনেক রেগে যায় আর তার দিকে বন্দুক তাক করে ধরে। তখনই রাজু নাটক করতে থাকে যে অ্যান্টনিও তো তাদের সাথেই জড়িত আর তারা এখন তাদের লাস্ট প্ল্যান এক্সিকিউট করবে। আর তা হলো এই ক্ষেতের সব জায়গায় অফিসাররা স্নাইপার নিয়ে দাঁড়িয়ে আছে। তারা এখন যে কোনো সময় বিজ্জুর উপর অ্যাটাক করবে। এটা শুনেই তো বিজ্জু তার সব লোকেদের চারিদিকে ছড়িয়ে যেতে বলে। এরপরই দেখানো হয় নায়ক গ্যাংয়ের লিডার এখনো বেঁচে আছে। তো সে উঠেই বিজ্জুর উপর অ্যাটাক করে বসে। এই সুযোগে রাজুরা তাদের সাথে আকেলাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে বিজ্জু নায়কের লিডারকে মেরে ফেলে। এরপরই পাপার লাশের সামনে এসে বলে যে সে তার খুনিদের আবারও খুঁজে বের করবে। এরপর তাদের সব কটাকে একেবারে মেরে ফেলবে। আর তখনই সেখানে অ্যান্টনি থাকলে তারা তাকে সেখানে কাকতারুয়া বানিয়ে রেখে আসে, কারণ তারা তো ভাবছিল অ্যান্টনিও রাজুদের সাথে জড়িত। অ্যান্টনির কোনো কথাই তারা বিশ্বাস করে না। তো এরপরই দেখানো হয় যে রাজুরা আকেলাকে পেয়ে যাওয়ার কথা সিএমকে জানিয়ে দেয়। সিএম তো এই কথা শুনে খুবই খুশি হয় আর তাদের বলে যে সে তাদের জন্য হেলিকপ্টার পাঠাচ্ছে, তারা যেন এখনই কোনো একটা সেফ লোকেশনে চলে যায়। তারাও তার কথা মতো একটা সেফ লোকেশনে যায়, কিন্তু এতেও কোনো কাজ হয় না। সেখানেও আবার বিজ্জুর গ্যাং চলে আসে। সেই গ্যাং এসে তাদেরকে বাইরে বের হতে বলে, কিন্তু তখন তো ভেতরে রাজুর ওয়াইফ ভাগ্যাম আর মিনার মধ্যে আবারও ঝগড়া শুরু হয়ে যায়। বুঝুন, এই অবস্থার মধ্যেও এই মেয়েরা নিজেদের ঝগড়া নিয়েই পড়ে আছে। তারা তো এই পুরো মিশনে শুধু রাজুকে নিয়ে ঝগড়াই করে এসেছে। তবে এখন এমন একটা ইন্টেন্স মুহূর্তেও তারা ঝগড়া করতে থাকলে রাজুর তো অনেক বেশি রাগ হয় আর সে কোনো কিছু না ভেবে বাইরে বের হয়ে বিজু সহ তার গ্যাংয়ের সব কটাকে মারতে থাকে। মারতে মারতে সে ভাগ্যামকে বলে যে যেই স্ত্রী তার ফোনের পাসওয়ার্ড জানে, সে কখন কোথায় থাকে সব জানে, আর স্পেশালি রাজু তাকে কতটা বেশি ভালোবাসে তাও জানে। সে কেন তাকে সন্দেহ করছে? এটা কি তার উচিত হচ্ছে? তার এসব আর ভালো লাগছে না। আর ওই মিনার সাথে তো তার সেই কবেই ব্রেকআপ হয়ে গেছে। এরপর রাজু মুভ অনও করেছে। এটা দেখে তো মিনার খুশি হওয়ার কথা, কিন্তু সে খুশি হওয়ার বদলে তার কাছে এসে জানতে চায় যে সে বিয়ে কেন করলো আর তার 4টা বাচ্চা হলো কিভাবে। এটা কি কোনো কথা?
একটা ছেলে কি ভালো থাকার জন্য মুভ অনও করতে পারে না? সবসময় কি তার এক্স গার্লফ্রেন্ডের স্মৃতি নিয়েই বেঁচে থাকবে? তারও তো একটা জীবন, সে কি জীবনে সুখে থাকতে পারে না? তো তার এসব কথাবার্তা শুনে তো এবার ভাগ্যাম আর মিনা দুজনেই চুপ হয়ে যায়। তারা তাদের ভুল বুঝতে পারে যে তারা এতক্ষণ যা করেছে তা মোটেও ঠিক করেনি। তো এরপরই দেখা যায় যে কথা বলতে বলতে রাজু সেখানে থাকা সবগুলোকে শিক্ষা দিয়ে দিয়েছে। তার শরীরের অবস্থা খুব একটা ভালো না থাকলেও সে এবার কোনো কিছুরই তোয়াক্কা করেনি। সব কটার অবস্থা খারাপ করে ফেলেছে সে, এবং বিজ্জুকেও যে সে কখন মেরে ফেলেছে তা সে নিজেও জানে না। যাক, তো এরপরই সকালে দেখানো হয় যে মিনা রাজুকে জানায় যে সিএম এর পাঠানো হেলিকপ্টার চলে এসেছে, তাদেরকে এক্ষুনি যেতে হবে। তখন রাজু বলে যে আকেলা তার সাথে যাবে। সে আসলে এই মিশন মিনার কথায় করতে আসেনি, সে নিজের জন্যই এই মিশনটা করতে এসেছিল। এটা বলেই সে তাদের দিকে গান দেখিয়ে আকেলাকে কবজা করে নেয়। আর সিএম যখন এই কথা শুনতে পায় তখন তো সে পাগলই হয়ে যায়। সে বুঝতে পারে না যে এখন রাজুও তাদের সাথে কেন ধোঁকা করলো, সে আবার কি চায়। সে তো এতদিন তাদের টিমেরই একটা অংশ ছিল, এখন হঠাৎ কি হলো যে রাজু এমন ব্যবহার করছে। রাজু তখনই তাকে কল করে আর বলতে থাকে যে সে আকেলাকে ছেড়ে দিবে, কিন্তু তার একটি জিনিস লাগবে। সিএম তখন জিজ্ঞেস করে তার কি লাগবে। রাজু জানায় তার যা লাগবে তা হলো সম্মান। কিন্তু তারা কেউই তো রাজুর এই কথার মানে বুঝতে পারে না যে সে আসলে কি বলতে চাইছে। তখনই রাজু বলে যে আকেলা যে দুনিয়ায় নাম্বার 1 কোম্পানির মালিক, তাকে কে আসলে এত বড় হওয়ার জন্য ইন্সপায়ার করেছে। আকেলা জানায় যে তার হাই স্কুলের এক টিচার তাকে অনেক অনুপ্রেরণা দিয়েছে, তাই তো সে আজ এত দূর পর্যন্ত আসতে পেরেছে। তখনই রাজু বলে যে সবার সফল হওয়ার পিছনে এমন একজন শিক্ষকেরই হাত থাকে, তারও এমন একজন শিক্ষক আছে যার নাম সে তার নামের সাথে জুড়ে রেখেছে, আর সেটা সে সবসময়ই রাখবে। তো এবার সে তার সেই টিচারের কথা বলে। রাজু বলে যে তার সেই স্যার 1 বছর আগে একজন এমএলএ কে শুধু লাইনে দাঁড়ানোর জন্য অনুরোধ করেছিল, যাতে করে সবাই সমান সুযোগ পায়। সে কি ভুল কিছু করেছিল? করেনি, কিন্তু সেই এমএলএ এই জিনিসটাকে সহ্যই করতে পারেনি, তাই সে আমার স্যারকে অনেক বেশি মারধর করে এবং তাকে এক মহিলা টিচারের সাথে মিসবিহেভ করার অপবাদও দিয়ে দেয়, এমনকি স্কুল থেকেও তাড়িয়ে দেয়। তার মান সম্মান সব ধুলোই মিশিয়ে দেয় তারা। তার সাথে সাথে এলাকায় এই বিষয়ে চারিদিকে জানাজানি হয়ে গেলে এলাকা থেকেও তাদেরকে বের করে দেয়া হয়। তার শিক্ষক তখন অনেকের দাঁড়ে দাঁড়ে ঘোরে তার সম্মান ফিরে পাওয়ার জন্য, কিন্তু কেউ তাকে সাহায্য করে না। সবাই তার থেকে মুখ ফিরিয়ে নেয়, কেউ তো তাকে বিশ্বাসও করতে চায় না, তার কথাটা পর্যন্ত কেউ শোনে না। তবে রাজুর সাথে যখন তার দেখা হয় তখন সে মনে করে যে তার শিক্ষকের হয়তো টাকার প্রয়োজন, কিন্তু তার তো টাকা না, সম্মানের প্রয়োজন ছিল। এর জন্য সে ওই টাকাটাও তাকে ফিরিয়ে দেয় এবং তার সাথে যা হয়েছে সবটা রাজুকে জানায়। তাই রাজু এখন চায় যে সিএম যেন সেই এমএলএ কে উচিত শিক্ষা দেয়, তাকে যেন তার প্রাপ্য শাস্তিটা দেয় এবং তার স্যারের চাকরিও সম্মানের সহিত যেন তারা ফিরিয়ে দেয়। সিএম তো তখন রাজুর কথা রাখে, আর সে তাই করে যা রাজু চেয়েছে, তার স্যারের সম্মান। তাই সিএম এবার রাজু স্যারের সম্মান ফিরিয়ে দিতে সবার প্রথমে ওই এমএলএ কে বরখাস্ত করে, তাকে উচিত শিক্ষা দেয়। এরপরই সম্মানের সাথে স্যারকে তার স্কুলের শিক্ষকতার চাকরিও ফিরিয়ে দেয়। এতে তো রাজু সহ তার স্যারও অনেক বেশি খুশি ছিল, আর রাজুও তার স্যারের জন্য এই কাজ করতে পেরে অনেক বেশি আনন্দিত হয়। এদিকে দেখানো হয় সেই কাকতারুয়া বানিয়ে রাখা অ্যান্টনিকে তার পুলিশ টিম যেয়ে উদ্ধার করে আনে, আর এইদিকে দেখানো হয় যে রাজু আর ভাগ্যাম তাদের গ্রামে ফিরে আসে। তখন তারা দেখতে পায় তাদের পাশের বাসায় নতুন এক প্রতিবেশী এসেছে, যে আর কেউ না বরং সেই মিনা ছিল। তাকে দেখেই তো ভাগ্যামের মাথায় হাত। এই মিনা তো রাজু আর তার পেছনে আঠার মতো লেগে আছে, আর মিনাও তাদের কাছে এসে জানায় যে তার এখানে ট্রান্সফার হয়ে গেছে, তাই সে এখন রাজুর আরো কাছাকাছি থাকতে পারবে। তো এই দৃশ্যের সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়, আর বোঝাই যায় যে এই 3 জনের গন্ডগোল আজীবনেও মেটার নয়, এটা চলতেই থাকবে। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আরেকটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে
তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।